ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন আপনারা দেখছেন প্রত্যেক দিন, জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করব, পরিবেশ সুরক্ষায় কৃষি। সত্যি পরিবেশকে ভালো রাখার জন্যে বা পরিবেশকে বাঁচাতে গেলে কৃষির কতটা ভূমিকা আছে সে সম্পর্কেই বিস্তারিত জানব। আমাদের সঙ্গে আছেন ডক্টর ভোলানাথ মণ্ডল, অধ্যাপক, উদ্ভিদ সুরক্ষা বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। নমস্কার। একটু বিস্তারিতভাবে আপনার কাছে জানি যে পরিবেশের সঙ্গে কৃষির সম্পর্কটা ঠিক কতখানি? হ্যাঁ, বলতে গেলে যে কৃষিকাজ শুরু হয়েছিল পৃথিবীতে প্রায় আজ থেকে 10,000 বছর আগে। তখন কৃষিকাজ ছিল প্রকৃতি নির্ভর, এবং এটা বলতে দ্বিধা নেই যে মহিলারাই প্রথম কৃষিকাজের সূচনা করেছিল পৃথিবীতে। কারণ পুরুষরা খাদ্য সংগ্রহ করে আনতো এবং মহিলারা দেখেছিল সে তার বীজগুলো পাশে ফেলে যে সেগুলো থেকে আবার নতুন চারা সৃষ্টি হচ্ছে, গাছ হচ্ছে, সেখান দিয়ে ফল পাওয়া যাচ্ছে, এবং তারাই প্রথম সূচনা করেছিল। এবং তখন যেহেতু প্রকৃতি নির্ভর কৃষি ছিল, সেই জন্য তখন কোনো রকমের রাসায়নিক বিষ, কীটনাশক বা সার এ সমস্ত ব্যবহার করা হতো না। তারপর 60-এর দশকের শেষের দিকে যখন আমাদের গ্রিন রিভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব সূচনা হলো, তখন থেকে রাসায়নিক নির্ভর কৃষি হয়ে গেল। এবং তারপর থেকেই শুরু হলো নানা রকমের বিপত্তি কৃষিতে, এবং প্রাকৃতিক কৃষির সঙ্গে রাসায়নিক কৃষির একটা দ্বন্দ্ব। এই যে রাসায়নিকের ব্যবহার শুরু হলো, প্রাকৃতিক কৃষির সঙ্গে একটা ঝগড়াও শুরু হলো, একটা দ্বন্দ্ব শুরু হলো। তার পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতি যেগুলো, সেগুলোও কিন্তু কৃষি জগতে আস্তে আস্তে চলে এলো। এইগুলোর কতটা প্রভাব আছে সরাসরিভাবে পরিবেশের ওপর? হ্যাঁ, কৃষি যন্ত্রপাতিও কিন্তু সেই সবুজ বিপ্লবের ফলাফল। এবং প্রথমে কী হতো, আমাদের বলদ অর্থাৎ গরু দিয়েই এবং গরু, নাঙল এই সমস্ত দিয়েই আমরা চাষবাস করতাম, বা কোদাল দিয়ে মানুষ প্রথমে চাষবাস করতে শিখেছিল। তারপরে যখন সবুজ বিপ্লব আসলো, বেশি ফলন পেতে হবে, কারণ লোক সংখ্যা বেড়েছে দিন দিন, সেই জন্য আমাদের খাদ্যের যোগান দিতে হবে, খাদ্য সুরক্ষার জন্য সবুজ বিপ্লব। কিন্তু যে সমস্ত কৃষি যন্ত্রপাতি আমরা কৃষিতে ব্যবহার করতে শুরু করলাম, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রাক্টর, পাওয়ার টিলার, পাম্পসেট, এখন তো কম্বাইন হারভেস্টার, রাইস রিপার বা রাইস ট্রান্সপ্লান্টার, অনেক রকমের আধুনিক যন্ত্রপাতি চলে এসেছে কৃষিতে। এবং আমরা কিন্তু এটা সবাই জানি যে ভূমি ক্ষয়ের প্রধান একটি কারণ হলো জমি কর্ষণ। তো আমি সেই নাঙল দিয়েই কর্ষণ করি বা আধুনিক যন্ত্রপাতি দিয়ে কর্ষণ করি, জমি যাই দিয়ে করি না কেন, এই যন্ত্রপাতি দিয়ে কর্ষণ করলেই আমার ভূমিক্ষয় হবে। এবং জমিতে যে সমস্ত জৈব পদার্থ, সেগুলো অবশ্যই বর্ষার জলের সঙ্গে চুইয়ে নিচে চলে যাবে, বা ঢালু জমি হলে, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো ঢালু জায়গা হলে তো অবশ্যই সেটা নিচের জমিতে চলে যাবে। মানে জমি পুরোপুরি জৈব পদার্থ শূন্য হয়ে যাবে। এবং জৈব পদার্থ শূন্য হলেই আমার রাসায়নিক সার যতই দিই জমিতে, সেগুলোর কোনো কার্যকারিতা আসবে না। কারণ গাছকে সেই রাসায়নিক সারগুলোর খাদ্যোপযোগী করার মতো জীবাণু আর জমিতে থাকবে না যদি জৈব সার না থাকে। কিন্তু এই যন্ত্রগুলো ব্যবহার করার ফলে তো কৃষিকাজের ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাদের আরও একটা ভাবতে হবে, গ্লোবাল ওয়ার্মিং, যেটা বিশ্ব উষ্ণায়ন। যে আমরা যতই এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করছি, ততই হাইড্রোকার্বন জ্বালানি হিসাবে ব্যবহার করছি। সেই হাইড্রোকার্বন থেকে কার্বন মনোক্সাইড, মিথেন, নানা রকমের গ্যাস তৈরি হচ্ছে। সেগুলো আমাদের ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে। সেই ওজোন স্তর থেকে নানা রকমের অতিবেগুনি রশ্মি বা আরও নানা রকমের রশ্মি, গামা রশ্মি, যেগুলো এসে আমাদের শস্য পর্যায়ের ব্যাঘাত ঘটাচ্ছে। মানে আমাদের সিজন পরিবর্তন, মানে যে মরশুমও চেঞ্জ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হচ্ছে না। তাছাড়া আমাদের দেখা যাচ্ছে যে সময়ে আমাদের যতটা তাপমাত্রা থাকা দরকার, সেই সময় তার চেয়ে অনেক বেশি তাপমাত্রা থাকার দরুন আমরা সেই নির্দিষ্ট ফসল চাষ করতে পারছি না। তাছাড়া আরও একটা জিনিস আছে, যে পলি হাউস বা গ্রিন হাউস, যেটা আমরা অসময়ে সবজি চাষ করতে পারি, বা যেটা আমরা পাহাড়ের এলাকায়, যেখানে ফ্রস্ট মানে কুয়াশা বা আপনার বরফ
যেখানে পড়ে ঝরে সেই সমস্ত জায়গায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই ধরনের স্ট্রাকচার ব্যবহার করি। আমি পরের প্রশ্নে আসার আগে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, এটা আমার নিজেরও জিজ্ঞাসা, যে এইখানে একটা সুস্থ ব্যালেন্স কি করে তৈরি করা যায়, যে আমি যন্ত্রগুলোর ব্যবহারও করব অথচ প্রকৃতিকে ভালো রাখবো? সেক্ষেত্রে আমাদের এখন নতুন কৃষি পদ্ধতি চলে এসে, যেমন জিরো টিলেজ মেশিন, মানে শূন্য কর্ষণ পদ্ধতিতে চাষবাস। এই মেশিনটি ট্র্যাক্টরের সঙ্গে জুড়তে হয়, যদিও পরিবেশ দূষণ সবসময় হবে, এর সঙ্গে কিছু করা নেই, আঙ্গাঙ্গিকভাবে যুক্ত। তবুও এই মেশিন ব্যবহার করলে আমরা মিনিমাম টিলেজ মানে সামান্য মাটি খুঁড়ে আমরা কিন্তু জমিতে বীজ বপন করতে পারি। ধান, গম বা ভুট্টা এই জাতীয় বীজ, মানে যেগুলো ছোট বীজ, সেগুলো বপন করতে পারি। এবং সেক্ষেত্রে কী হবে, আমাদের মাটি কর্ষণ অনেক কম হচ্ছে, সেই জন্য মাটির নাড়াচাড়া বেশি হচ্ছে না। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যে ফুকুওকা, জাপানি সায়েন্টিস্ট, উনি বলেছিলেন ওয়ান স্ট্র রিভলিউশন বা একটি তৃণখণ্ডে বিপ্লব প্রাকৃতিক চাষের উপরে জোর দিয়েছিলেন, যে ভূমিকে কর্ষণ না করে যদি আমরা চাষ করতে পারি এবং ফসলের অবশিষ্টাংশ যেটা এখন আর মাঠে পড়ে থাকে না, আমরা সব কিছুই গুটিয়ে নিয়ে চলে আসি, সেটা যাতে মাঠে পড়ে থাকে সেই ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা অনেকখানি এর হাত থেকে রেহাই পাবো। একজন বিজ্ঞানীর প্রসঙ্গ উঠল, মাটির তলায় জলের ব্যবহার বাড়ার ফলে চাষযোগ্য এলাকাটাও বাড়ছে। বিজ্ঞানীরা কি বলছেন এর প্রভাব সম্পর্কে আগামী দিনে? আমাদের যদি আমরা একটু পিছিয়ে যাই তাহলে দেখবো আগেকার দিনে জমিদার বা রাজারা বড় বড় দিঘি খনন করতেন। হ্যাঁ, সেই দিঘি থেকে সাধারণ মানুষ সেই দিঘির জল পান করতেন, কারণ তখন ওই মাটির তলা থেকে জল তোলার কোনো ব্যবস্থা ছিল না। মহাভারতের যুগে দেখলে আমরা দেখতে পাবো সেই ভীষ্মের সরসজ্জায় যখন ভীষ্ম জল খেতে চেয়েছিলেন, সেই সময় অর্জুন মাটির তলা থেকে জল তুলেছিলেন তীর দিয়ে। তো সেই সময় ভীষ্ম বলেছিলেন, পড়া আর কি, বলতে পারবো না তো, হ্যাঁ, যে তুমি মাটির তলা থেকে যেটা তুললে সেটা বিষ তুললে, হ্যাঁ, এবং এই বিষ যদি পরপর উঠতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তো মাটির তলার জল, যেখানে নিচে মাটির তলার জল যত আমরা তুলব তত মাটির সঙ্গে যে সমস্ত মাটির তলায় যে আমাদের বিভিন্ন রকম মিনারেলস আছে, তার সঙ্গে যে সমস্ত ভারী ধাতু, আর্সেনিক, ফ্লুরাইড, এই জাতীয় যে ক্যাডমিয়াম, এই জাতীয় যে ভারী ধাতু যেগুলো অত্যন্ত ক্ষতিকারক, সেই ধাতুগুলোও কিন্তু উপরে উঠে আসছে এবং ওই রাসায়নিকগুলো বিভিন্ন ফসলের সঙ্গে মিশে যাচ্ছে। ফসলের আমাদের যেমন ধানে পাওয়া গেছে, ডিমে পাওয়া যাচ্ছে, স্ট্র মানে ধানের যে কাণ্ড বা খড় সেখানে পাওয়া যাচ্ছে, মানে আমরা আমাদের সমস্ত খাদ্য শৃঙ্খলটা বিষাক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই বিষের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সারফেস ওয়াটার, যে পুকুর, খাল, বিল, নালা বা রেন ওয়াটার হারভেস্টিং, মানে বৃষ্টির জল ধরে রেখে তার ব্যবহার যদি আমরা করতে পারি। যত দিন যাচ্ছে পুকুর, খাল, বিল সবই তো বোঝানো হচ্ছে, এটা একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমাদেরকে সেই পুকুর, খাল, বিলের জল যদি আমরা না ব্যবহার করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বিষাক্ত পৃথিবী দিয়ে যাব। আপনি রাসায়নিক বিষের কথা উল্লেখ করলেন আলোচনার একদম শুরুতেই। এবারে আরেকটু জানি যে এই বিষ প্রয়োগের ফলে কি কি সমস্যা দেখা দেয়? রাসায়নিক বিষের জয়যাত্রা শুরু হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, ডিডিটি আবিষ্কারের পর থেকে, এবং তখন ডিডিটিকে ধরা হয়েছিল ভগবানের আশীর্বাদ রূপে। কারণ ওই সময় মশার কামড়ে, সেই যে মিত্রপক্ষ শত্রুপক্ষ যে যুদ্ধ, সেই সময় তো মশার কামড়ে প্রচুর সৈন্য মারা যাচ্ছিল। সেই সময় তাদের রক্ষাকর্তা হিসেবে ডক্টর পল মুলার, জার্মান সায়েন্টিস্ট, উনি ডিডিটি আবিষ্কার করেছিলেন। এবং সেটা আবিষ্কার নয়, মানে ডিডিটি যে ইনসেক্টের উপরে কার্যকারী ভূমিকা আছে, তাদেরকে দমন করতে পারে, তার যে প্রপার্টি সেটাই উনি বলেছিলেন। এবং তারপর থেকে ডিডিটি এবং তার নানা রকম অ্যানালগস, মানে ডিডিটি থেকে তৈরি আরও নানা রকম কৃষি বিষের সূচনা হয়েছিল। তারপরে আজ অবধি 5 রকমের প্রজন্মের কৃষি বিষ আমরা পাচ্ছি। সেই 5 রকমের প্রজন্মের কৃষি বিষের লেভেল যদি আমরা দেখি, একটা টক্সিসিটি ট্রায়াঙ্গেল বলে একটা সিম্বল থাকে প্রতিটি বিষের গায়ে। আচ্ছা, সেখানে লাল, হলুদ, নীল এবং সবুজ, এই 4 রকমের টক্সিসিটি ট্রায়াঙ্গেল আছে। লাল মানে অত্যাধিক বিষাক্ত, হলুদ মানে খুব বিষাক্ত, নীল মানে মাঝারি বিষাক্ত, আর সবুজ মানে কম বিষাক্ত। আমরা যদি পরপর সাজাই ক্যাটাগরি ওয়াইজ, তাহলে আমাদের যখন বিষ ব্যবহার করতে হবে তখন আমরা অবশ্যই নিচের দিকের বিষগুলো ব্যবহার করব।
কারণ উপরের দিককার বিষগুলো হলো মানে লাল এবং হলুদ, এগুলোকে বলে ডার্টি ডজন অনেক সময় বলে, বা পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট। মানে এরা অনেক দিন যাবৎ মাটিতে অবিকৃত অবস্থায় থাকে এবং ফসলের মধ্যেও অবিকৃত অবস্থায় চলে আসে এবং বায়োম্যাগনিফিকেশন হয়ে, মানে আমাদের যদি খাদ্য শৃঙ্খলে ঢুকে গেল বা খাদ্য পিরামিডে ঢুকে গেল, তাহলে সেখান দিয়ে কিন্তু এই বিষ সমস্ত জীবকুলের মধ্যে চলে যাচ্ছে, এক একটি খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ছে। শেষকালে একদিন দেখা যাবে যে আমাদের অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। এমনিতেই দেখুন না, অনেক আগে মাছ পাওয়া যেত, সাপ, ব্যাঙ, যেগুলো আগে ধান খেতে পাওয়া যেত, সেগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না। আর অধিকাংশ কৃষক বন্ধুর ক্ষেত্রে দেখা যায় যে সুসংহত ব্যবহারটা কিন্তু তারা জানেন না। না, এটা আমাদের মানে রাজ্য কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় কৃষি দপ্তর বা নানা রকম রিসার্চ সেন্টার যেগুলো আছে, কৃষি গবেষণাগার, সবাই চেষ্টা করছে, কিন্তু মানুষের কাছে হয়তো সেইভাবে এখনো পৌঁছানো যায়নি, বা অনেক কৃষক বন্ধু আছেন যারা বিশ্বাস করতে চান না যে আমাকে এইভাবে ব্যবহার করলে, যে আমি যদি সুসংহত উপায়ে ব্যবহার করি, আমি যে আমাদের পুরানো পদ্ধতি ছিল যেগুলো, মানে যেটা আইটিকে মানে ইন্ডিজেনাস টেকনোলজিক্যাল নলেজ, যেটা এখানে আরো একটু জুড়বো যে আলোচনার একদম শেষে চলে এসেছি। দেশীয় যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর ব্যবহার সম্পর্কে আপনি বলুন, তার কুফল বা সুফল, এবং তার সঙ্গে মানে একদম শেষে আপনি একটা বার্তা দিন যে কিভাবে সত্যি কৃষিকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং তার সঙ্গে পরিবেশ খুব ভালোভাবে জুড়ে যাবে, পরিবেশকে ভালো রাখতে পারবো আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে দেশীয় প্রযুক্তির ব্যবহার কৃষিতে অবশ্যই দরকার। আমাদের যারা, আমরা যদি কৃষকের শ্রেণীবিভাগ করি তাহলে একদম শেষে ল্যাগার্ডস বলে একটা ভাগ ছিল, যারা পুরানো প্রযুক্তিকে আঁকড়ে ধরে রেখেছিল, এবং সেই প্রযুক্তি যারা ধরে রেখেছেন তারা সত্যিই মানে আমাদের আধুনিক কৃষিতে অনেকখানি ভূমিকা পালন করছেন। আমরা দেখেছি যে সবুজ বিপ্লবের ফলস্বরূপ আমাদের যে দেশীয় জাত সেগুলো সব বিনষ্ট হয়ে গেছে। আমাদের যে খনার বচন, যেখান দিয়ে আমরা রোগ পোকা দমন থেকে শুরু করে কোন সময় গাছে মাটি দিতে হবে, কোন সময় গাছে জল দিতে হবে, এই সব কিছু খনার বচনেই ছিল, সেগুলো কিন্তু আমরা সবই ভুলে গেছি। সেইগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং কৃষি বিষের ব্যবহারটা আমি যেটা বললাম যে নিচের দিক দিয়ে, যে লেভেলের নিচের দিক দিয়ে, মানে সবুজ নীল থেকে শুরু করতে হবে। এবং আগে যে আমরা জমিতে আড় মারতাম বা নানা রকম যে পদ্ধতি, পেঁচা বসার বা পাখি বসার ব্যবস্থা করে দেওয়া হতো, সেই ব্যবস্থাগুলোকে ফিরিয়ে আনতে হবে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, মহাত্মা গান্ধী বলেছিলেন যে প্রকৃতি মানুষের চাহিদা মেটাতে পারে কিন্তু লোভ মেটাতে পারে না। তো আমরা অনেক বেশি লোভের বশবর্তী হয়ে প্রকৃতিকে আমরা নিঃশেষ করে দিতে বসেছি আজকে। সেইটা পরিবর্তন করতে হবে। এবং আরেকটা কথা আমি বলবো, রবীন্দ্রনাথ তার একবার বলেছিলেন উনি, যেটা হচ্ছে সভ্যতার সংকটে প্রকৃতিকে অতিক্রম করে কিছু দূর সয়, তারপর আসে বিনাশের পালা। আমরা কিন্তু সেই সন্ধিক্ষণে পৌঁছে গেছি। আমরা যদি প্রকৃতিকে আরও বেশি এক্সপ্লয়েট করি তাহলে প্রকৃতি একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বিষ এবং বিষাক্ত পৃথিবী দিয়ে যাব। ধন্যবাদ ডক্টর ভোলানাথ মণ্ডলকে, চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন। যদিও সময়টা খুব সংক্ষিপ্ত, কিন্তু তবুও তার মধ্যে থেকে, এই আলোচনার মধ্যে থেকে অনেক কথা বেরিয়ে এলো, যেগুলো কৃষক বন্ধুদের মধ্যে হয়তো কেউ কেউ জানেন, আবার অনেক বড় একটা অংশ যারা জানেন না বা যারা অতটা অ্যাওয়্যার নন, তাদের বলবো যে আপনারা একটু সচেতন হন। এখনও কিন্তু সময় আছে আমাদের পরিবেশকে ভালো রাখার। পরিবেশকে সুস্থ রাখতে গেলে কিভাবে কৃষিকাজ আপনি করবেন তার একটা ছবি তো পেলেন। আগামী দিনে আপনারা ঠিক সেই পথ ধরেই এগোন। আশা করি পরিবেশ এবং কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে সুস্থভাবে। 6 ফেব্রুয়ারি 1922 সুরুলে গড়ে উঠল স্কুল অফ এগ্রিকালচার। প্রথম ডিরেক্টর ছিলেন এলমহার্স্ট। শুধু কেতাবি ব্যাপার নয়, কৃষির যথাযথ প্রয়োগ ঘটানোর উদ্দেশ্যে সেই সময়ের শিক্ষিত ভদ্রঘরের যুবকেরা এই মহতি কাজে যুক্ত হলেন ও যোগদান করলেন স্কুল অফ এগ্রিকালচারে। যে বীজ বপন করা হলো তাই ধীরে ধীরে মহীরুহ হয়ে শ্রীনিকেতন নামে বিকশিত হলো। এলমহার্স্ট এই সময় দ্য রবারি অফ দ্য সয়েল নামে অসাধারণ একটি লেখায় লিখেছিলেন, মাটি কত সহনশীল, অথচ সেই মাটিকে যদি ঠিকমতো ব্যবহার করা না যায় তাহলে ফসলের ক্ষেত্রে মাটির একটা কায়পণ্য হয়, মাটি কৃপণতা করে। এই সমস্ত বিষয়গুলিকে বাস্তবায়িত করার জন্যে
রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন। এছাড়াও সত্যেন বিহারী বসু, যিনি ছিলেন বীরভূমের কৃষি পরিদর্শক, তাঁকে গুরুদেব শ্রীনিকেতনে মাসে 7 দিন আনার বন্দোবস্ত করেছিলেন, যাতে উন্নততর বিজ্ঞানভিত্তিক কৃষির প্রচলন করা যায় এদেশে। গ্রীষ্মকালে সূর্যের প্রখর তাপে পুকুরগুলোর নানা রকম সমস্যা হয়ে থাকে এবং সেই সকল সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যেতে পারে, আজ সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বনস্পতি বিশ্বাস, ট্রেনিং সুপারিনটেন্ডেন্ট, মৎস্য চাষী উন্নয়ন সংস্থা, বীরভূম। আজ আমাদের আলোচ্য বিষয় গরমে পুকুরের পরিচর্যা কিভাবে করব। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো যে গরমকালে পুকুরগুলো নানান রকম সমস্যার সম্মুখীন হয়, তো সেই থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি? হ্যাঁ, গরমকালে নানা ধরনের সমস্যা মাছ চাষের পুকুরে দেখা দেয়। তার মধ্যে প্রধানত যেটা হয় সেটা হচ্ছে জলের গভীরতা কমে যাওয়া এবং তার সঙ্গে জলে অক্সিজেন কমে যাওয়া এবং জলের তাপমাত্রা বেড়ে যাওয়া। এই তিনটে সমস্যা প্রধানত মাছ চাষিরা দেখে থাকেন এবং এই সমস্যাগুলো থাকাকালে মাছ চাষ ব্যাহত হয়, মাছের বৃদ্ধি ঠিকমতো হয় না এবং মাছ মড়কেরও সম্মুখীন হতে পারে, ব্যাপক আকারে মাছ মরতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা চাষিদেরকে আমরা বলে থাকি সেটা হচ্ছে জলের গভীরতা বাড়াতে হবে যে কোনোভাবে। ন্যূনতম 1 থেকে 1.5 মিটার জল না হলে মাছ চাষ সুষ্ঠুভাবে করা সম্ভব না। তাই বাইরে থেকে যদি জল দেওয়া যায় তাহলে সবথেকে ভালো তার সমাধান সম্ভব। আর যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা যদি বাড়ে তাহলে মাছ তার অস্বস্তি ফিল করে এবং মড়কের সম্মুখীন হয়। এছাড়াও মাছের শারীরবৃত্তীয় কার্যকলাপ অনেক বেশি বেড়ে যায়, তার জন্য মলমূত্র ত্যাগ বেশি হয় এবং সেই কারণে জলের দূষণ আসতে পারে। আচ্ছা, এই যে সমস্যাটি জলের দূষণ বাড়তে পারে, নানা রকম সমস্যা আপনি বললেন, তো এই সমস্যা থেকে প্রতিকার কি? ঠিক, জলের গভীরতা বাড়াতে হবে। যদি সাবমার্শালের জল, ক্যানেলের জল বা দুটো পুকুরে চাষ করলে পাশাপাশি থাকলে সেই পুকুরের জলকে এক পুকুরে নিয়ে মাছগুলোকে বাঁচানোর স্বার্থে চাষি এই কাজটা করতে পারেন। এছাড়া যদি জলে তাপমাত্রা বেড়ে যেতে থাকে, জলের গভীরতা যদি 3 ফুট থাকে তাহলে সেই তাপমাত্রাকে আটকানোর জন্য বা কমানোর জন্য 3 পাতা পানা বা ছোট ছোট পানা যেগুলো জলের উপর ভেসে থাকে সেই ধরনের পানা এনে জলের যে আয়তন তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ ঢেকে রাখা উচিত, তাহলে জলের তাপমাত্রা কম থাকবে। আর যদি জলে দূষণ থাকে সেই দূষণ প্রতিরোধ করার জন্য কিছু পদার্থ, লবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চুন, নানা বিভিন্নভাবে প্রয়োগ করা যেতে পারে জলের অবস্থা অনুযায়ী। তাহলে জলের দূষণ নিয়ন্ত্রণ থাকবে, জলের গভীরতা বাড়ানো যাবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চাষি করতে পারবেন। এই যে আপনি বললেন যে তাপমাত্রা বাড়লে বা কমলে সমস্যা হতে পারে, তো এই জলের যখন তাপমাত্রাটা বাড়বে অধিক পরিমাণে, তো সেই সময়ে যে রাসায়নিক জনিত সমস্যা দেখা যায়, তো এই সমস্যা থেকে প্রতিকার কি? ঠিক, জলের তাপমাত্রা বাড়লে কি হয়, নাইট্রোজেন, আমরা একটা সারের কথা বলি যে নাইট্রোজেন সার আমরা দিয়ে থাকি পুকুরে অথবা প্রকৃতিতে থাকে, তার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রোজেন সার যেটা জলে থাকে অ্যামোনিয়াম নাইট্রোজেন আকারে, সেইটা তাপমাত্রা বাড়লে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয় এবং যেহেতু জলে তাপমাত্রা যত বাড়বে গ্রীষ্মকালে তত বেশি অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। এই অ্যামোনিয়া গ্যাস মাছের ক্ষেত্রে মারকের কারণ হয়। তাই সেক্ষেত্রে ফুলকায় লাগলেই মাছ মৃত্যুর দিকে ঢলে পড়ে এবং অ্যামোনিয়ার কারণে জলে অক্সিজেনের অভাব হয়। একদিকে জলে অক্সিজেনের অভাব, অপরদিকে অ্যামোনিয়া একটা দূষিত গ্যাস, ক্ষতিকারক গ্যাস, মাছের মৃত্যুর কারণ হয়। এটা প্রধানত। দ্বিতীয় কথা হচ্ছে অক্সিজেন লেভেলটা কমে যায়। জলে যেহেতু সবুজ, তাপমাত্রার জন্য সবুজের আধিক্য বাড়ে, শ্যাওলাগুলো বাড়ে, তাপমাত্রা বাড়লে শ্যাওলার পরিমাণ বংশবৃদ্ধি করে, বেশি করে শ্যাওলা তৈরি হয় এবং এই জন্য তারা রাত্রেবেলায় প্রচুর অক্সিজেন তারা নিজেরাই কনজিউম করে এবং রাত্রেবেলা মাছের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আর থাকে না, সেটা শেষ হয়ে যায়। ফলে ভোরবেলা আমরা দেখে থাকি গ্রীষ্মকালে বেশিরভাগ দিনই জলে মাছগুলো খাবি খেতে থাকে ভোরের দিকে। তো এটা অক্সিজেন সংকট হলে মাছের বৃদ্ধি বন্ধ হয় এবং মড়কেরও কারণ হয়। এই জন্য আমরা অক্সিজেন বৃদ্ধিকারক কিছু পদার্থ পুকুরে প্রয়োগ করতে পারি, অথবা আমরা পাম্পসেট চালিয়ে জলের তলা থেকে জলটা তুলে ফোয়ারা করে জলের উপরেই ছড়িয়ে দিতে পারি। তাহলে সেই প্রতিদিন যদি এই কাজটি করা যায় তাহলে আমরা প্রতিদিনই মাছকে অক্সিজেন সাপ্লাই করতে পারবো এবং মাছ ঠিকভাবে বাড়তে পারবে। আচ্ছা, যে সকল পুকুরের জলের গভীরতা অনেক বেশি সেই সকল পুকুরের ক্ষেত্রে চাষি ভাইরা কি ধরনের ব্যবস্থা নেবেন? আচ্ছা,
এক্ষেত্রে তো আমাদের বলার কিছু নেই, পুকুরের জলের গভীরতা ভালো, মানে 1 থেকে 1.5 মিটার বা 2 মিটার জল থাকলে মাছ চাষি এই সময়টাকে কাজে লাগিয়ে মাছের চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের যে চাষ পদ্ধতি সেটাই অনুসরণ করতে হবে। মাছ চাষ পদ্ধতির সময় হচ্ছে সময় সারণী ফাল্গুন থেকে আশ্বিন মাস পর্যন্ত, অর্থাৎ আমরা চৈত্র মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত পুরো সময়টা মাছের বৃদ্ধির সময়। 30 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা মাছ চাষের বৃদ্ধির জন্য আদর্শ। তো এই সময় আমরা পুকুর প্রস্তুত করি ফাল্গুন মাসে। পুকুর প্রস্তুত করতে গেলে প্রথমে মহুয়া খোল বিঘা প্রতি 4 কুইন্টাল, 7 দিনের মধ্যে চুন বিঘা প্রতি 30 থেকে 40 কেজি জলে গুলে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয়, পরের দিন সকালে ছড়াতে হয়। তারপরে 10 থেকে 12 দিনের মাথায়, অর্থাৎ মহুয়া দেওয়ার 10 থেকে 12 দিনের মাথায় বিঘা প্রতি 3 কুইন্টাল গোবর, কাঁচা গোবর সরাসরি প্রয়োগ করতে হয়। এবং তারও 5-6 দিন পর, অর্থাৎ মহুয়া খোল দেওয়ার 15 থেকে 16 দিন পর ইউরিয়া 3 কেজি এবং সুপার ফসফেট মানে সিঙ্গেল সুপার ফসফেট বিঘা প্রতি 6 কেজি জলে গুলে জলটা ছড়াতে হয়। এবং এরপরে আরও 4 দিন পর, অর্থাৎ মহুয়া দেওয়ার 21 দিন পর মাছের পোনা ছাড়তে হয়। এই মাছের পোনাগুলো ছাড়ার ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্কতা নিতে হয় এই কারণে যে 1 বিঘাতে 1000 মাছ ছাড়া উচিত। এই 1000টি মাছের দৈর্ঘ্য হওয়া উচিত ন্যূনতম 4 থেকে 5 ইঞ্চি। যদি চাষি বড় মাপের মাছ ছাড়তে পারেন তাহলে মাছের বৃদ্ধি আরও বেশি হবে। এবং এই 1000টা মাছ কখনোই একটা নির্দিষ্ট কোনো প্রজাতির নয়। কাতলা, রুই, মৃগেল, তার সঙ্গে সিলভার কার্প, গ্রাস কার্প এবং আমেরিকান রুই, অন্তত এই 6টি প্রজাতির মাছকে নিয়ে চাষ করতে হবে। তাই 1000 মাছ এই 6টি প্রজাতিতে ভাগ করে ঠিকমতো ছাড়তে হবে। এটা হচ্ছে পুকুর প্রস্তুতির পর মাছ ছাড়া। এরপরে তার পরিচর্যা হচ্ছে প্রত্যেক মাসে যাতে মাছের খাদ্যে কোনো টান না পড়ে সেই জন্য নিয়মিত কিছু কিছু পরিমাণে চুন এবং সার দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে পরবর্তী প্রতি মাসের জন্য যে ক্যালেন্ডার সময়সূচি সেটা হচ্ছে এইরকম যে মাসের প্রথম দিন চুন বিঘা প্রতি 3 থেকে 5 কেজি ন্যূনতম, যদি দরকার হয় 15 কেজি 20 কেজিও দরকার হতে পারে, দেওয়া যেতে পারে, সেটা পিএইচ মেপে তারপর, কিন্তু নিয়মিত 3 থেকে 5 কেজি দিতেই হবে। এবং চুন দেওয়ার একটাই নিয়ম, আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালে পাতলা করে জলে গুলে সেটা সারা পুকুরে ছড়িয়ে দেওয়া। এর সঙ্গে 2 দিন বা 3 দিনের মধ্যে কাঁচা গোবর অথবা পোলট্রি লিটার অথবা আগে থেকে পচিয়ে রাখা সর্ষে খোল অথবা আগে থেকে পচিয়ে রাখা বাদাম খোল অল্প পরিমাণে, এই যে কোনো একটা জৈব সার প্রয়োগ করা যায় পুকুরে। গোবর হলে 1 থেকে 2 কুইন্টাল বিঘা প্রতি, সর্ষে খোল হলে 30 কেজি, বাদাম খোল হলে 20 কেজি, আর পোলট্রি লিটার হলে 60 থেকে 70 কেজি 1 বিঘার জন্য লাগে 1 মাসে। এই পরিমাণ সার আমরা যদি প্রয়োগ করি তাহলে প্রচুর পরিমাণে মাছের খাদ্য উৎপন্ন হবে। এবং সেই সঙ্গে সবুজ রঙের খাদ্য বাড়ানোর জন্য আমরা বিঘা প্রতি 3 কেজি ইউরিয়া এবং 5 থেকে 6 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এটাকেও আমরা আরও 7 দিন পর প্রয়োগ করব। তাহলে সারা মাসের পরিচর্যা হয়ে গেল। কিন্তু মাছকে একবার দেখতে হয়, তাকে জাল টেনে মাছ ধরতে হয়, তার কোনো রোগ আসছে কিনা সেটা পরীক্ষা করতে হয় এবং তাকে কিছু প্রত্যেক দিন কিছু খাবার খাওয়াতে হয় বাইরে থেকে। তাকে আমরা পরিপূরক খাবার বলি। পরিপূরক খাবার প্রধানত তৈরি করা হয় চালের কুড়ো আর সর্ষে খোল মিহি গুঁড়ো করে একসঙ্গে সম ওজনে মিশিয়ে নিতে হয়। অর্থাৎ 1 কুইন্টাল খাবার যদি আমরা তৈরি করে রাখি বাড়িতে তাহলে 50 কেজি সরিষা খোল এবং 50 কেজি চালের কুড়ো এই দুটোকে গুঁড়ো করে মিশিয়ে রেখে দিলে প্রতিদিন কতটা করে খাবার দেব, আমার পুকুরে মাছ যতটা মজুদ থাকবে সেই ওজনের শতকরা 2 ভাগ, অর্থাৎ 1 কুইন্টাল মাছ যদি পোনা আকারে আমার পুকুরে থাকি ছেড়ে থাকি তাহলে তাকে প্রতিদিন 2 কেজি করে খাবার দেব। এবং সেই খাবারটা দিতে হবে একটা নির্দিষ্ট জায়গায় এবং একটা নির্দিষ্ট সময়ে। যদি আজকে সকালে কালকে বিকালে এমনি করে দিই তাহলে মাছেরা জানতে পারবে না কীভাবে তারা খাবার খাবে, কখন খাবার খাবে, ফলে সেটার অপচয় হবে। তাই নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট জায়গায় জলে ভিজিয়ে ডাব করে আস্তে আস্তে সেখানে ছেড়ে দিতে হবে। এইভাবে আমরা যদি আবার পরের মাসে জাল করে দেখতে পারি জাল টানার সময় যে মাছের ওজনটা বেড়ে গেল, অর্থাৎ আগে 1 কুইন্টাল পোনা ছেড়েছিলাম সেখানে 3 কুইন্টাল মাছের ওজন হয়ে গেল, তখন 3 কুইন্টাল ধরে মাছের খাবারটা দিতে হবে, অর্থাৎ 3 দুগুণে 6 কেজি প্রতিদিন। এইভাবে যদি আমরা পরিচর্যা চালিয়ে যেতে পারি তাহলে মাছের চাষ চলবে এবং এই সময়টা মাছের বৃদ্ধির পক্ষে উত্তম সময়। এই সময়ে মাছ খুব ভালো বাড়ে, তাই চাষি যতটাই যত্ন নেবেন ততটাই মাছের উৎপাদন বাড়ার দিকে যাবে। এই বিষয়ে আর একটু জিজ্ঞেস করি যে উৎপাদন বাড়ানোর জন্য মানে চাষি ভাইরা মানে মূলত কোন কোন দিকে নজর দেবেন, কোন বিষয়গুলোর উপর? আমাদের যে সাধারণ চাষ পদ্ধতি মাছ চাষিরা করেন তাতে বিঘা প্রতি 5 কুইন্টাল প্রতি বছরে মাছ হওয়া উচিত
হয়ও, কিন্তু আজকাল যে উন্নত যে পদ্ধতিগুলো অনুসরণ করার কথা বলা হয় তাতে বিঘা প্রতি 10 কুইন্টাল পর্যন্ত মাছ উৎপন্ন হতে পারে। কিন্তু 5 কুইন্টাল থেকে 10 কুইন্টাল মাছ উৎপন্ন করতে গেলে কিছু কারিগরি বিষয়ে মৎস্য চাষিকে নজর দিতে হয়। সেটা হলো যে পোনা আমরা ছাড়বো সেই পোনাগুলো যেন সাইজে বড় হয়, অর্থাৎ 4 থেকে 5 ইঞ্চি মাছ ন্যূনতম ছাড়তে হবে বলা হয়, কিন্তু সেটাকে যদি আমরা 8 থেকে 9 ইঞ্চি অর্থাৎ ওজনে যদি ধরি 100 গ্রাম ওজনের রুই বা মৃগেল পোনা ছাড়বো, 200 থেকে 250 গ্রাম ওজনের কাতলা পোনা যদি ছাড়ি, তাহলে সেই মাছ 3 মাসে 500 এবং 6 মাসের মধ্যে 1 কিলো ওজনে হয়ে যায়। এইভাবে আমরা মাছের পোনা বাড়াতে পারি। এছাড়াও পরিচর্যার সময় আমাদের জলের পরিচর্যা লক্ষ্য করতে হবে। জলটার গুণাবলী আমাদের চাষিকে বুঝতে হবে। জলের গুণাবলীর মধ্যে জলের পিএইচ অর্থাৎ অম্লত্ব খারত্বের যে মাত্রা সেটা 7.5 থেকে 8.5-এর মধ্যে থাকতে হবে। প্রতি মাসে এমনকি প্রতি 15 দিন অন্তর যদি জলের পিএইচ পেপারের সাহায্যে সহজেই চাষি মাপতে পারবেন। যদি দেখেন ঠিকঠাক রাখেন, 7.5 করার জন্য যে পরিমাণ চুন দরকার সেই পরিমাণ চুন নিয়মিত দেন, তাহলে মাছের রোগ হবে না, মাছের কোনো অস্বস্তি হবে না, সার্বিক জলের পরিবেশ ভালো থাকবে এবং মাছের বৃদ্ধি ভালো হবে। এছাড়া জলের স্বচ্ছতা বলে একটা কথা আছে। জল যদি মোটা হয়ে যায় অর্থাৎ খাবার যদি জলে বেশি হয়ে যায়, তাহলে সেই জলে খাবারগুলো মাছ খেতে পারে না, ফলে দূষণ এসে পড়ে, সেই খাবারগুলো মরে পচে গ্যাস হয়, জল দূষণ ঘটে। তাই সেই স্বচ্ছতা অর্থাৎ 30 সেন্টিমিটার নিচে, জলের উপর থেকে 30 সেন্টিমিটার নিচে যদি কোনো বস্তু অদৃশ্য হয় তাহলে সেটা সঠিক স্বচ্ছতা। কিন্তু যদি দেখা যায় 30 পেরিয়ে গেল, 40 বা 50 সেন্টিমিটার নিচের বস্তু দেখা যাচ্ছে, তাহলে সেটা সঠিক স্বচ্ছতা নয়, খুব বেশি স্বচ্ছতা, সেখানে খাবার অভাব আছে বোঝা যাবে। আর যদি দেখা যায় 20 সেন্টিমিটার নিচে নামানো মাত্রই কোনো বস্তু আর দেখতে পাচ্ছি না, তাহলে বুঝতে হবে সেখানে খাবারের মাত্রা অত্যধিক বেশি এবং এর ফলে মাছের দূষণ আসবে, পুকুরের জল দূষণ ঘটবে এবং মাছের অক্সিজেনের অভাব হবে এবং নানাভাবে মাছের চাষে মাছের অস্বস্তির কারণ ঘটবে। তাই আমরা জলের গুণাবলীগুলোকে আমরা রক্ষা করব এবং প্রয়োজনে আমাদের মিন ভবনে বা ব্লকে জল এবং মাটি পরীক্ষার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার সুযোগ নেব, নিয়ে আমরা জলকে সঠিক জায়গায় তাদের সুপারিশ মতো রক্ষা করার জন্য ব্যবস্থা নেব। এইভাবে আমরা মাছ বড় করার জন্য বলতে পারি চাষিদের। মানে মাছ চাষের আগে আমাদের পুকুরের পরিচর্যাটা করে নেওয়া খুবই অবশ্যই দরকার। পুকুরে জলের গুণাবলী না জানলে চাষি কীভাবে তার পরিচর্যা করবেন, কোনটা বেশি দেওয়া উচিত, কোনটা কম দেওয়া উচিত, এগুলো নিতে ভাবতেই পারবেন না। আর যদি মাপা থাকে তাহলে সেই অনুযায়ী আমরা দরকার মতো ইউরিয়া কম দিতে পারি বা ফসফেট বেশি দিতে পারি, এইভাবে ব্যবস্থা করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার। আজ এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে মাছ চাষের আগে পুকুরের পরিচর্যা কিভাবে করব, বিশেষত গরমকালে নানা রকম সমস্যা হয়ে থাকে। তো আজকের এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। যারা মৎস্য চাষি আছেন তাদের জন্যই বলি যে আজকের এই আলোচনা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। 6 ফেব্রুয়ারি 1922 সুরুলে গড়ে উঠল স্কুল অফ এগ্রিকালচার। প্রথম ডিরেক্টর ছিলেন এলমহার্স্ট। শুধু কেতাবি ব্যাপার নয়, কৃষির যথাযথ প্রয়োগ ঘটানোর উদ্দেশ্যে সেই সময়ের শিক্ষিত ভদ্রঘরের যুবকেরা এই মহতি কাজে যুক্ত হলেন ও যোগদান করলেন স্কুল অফ এগ্রিকালচারে। এই সমস্ত বিষয়গুলিকে বাস্তবায়িত করার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন। এছাড়াও সত্যেন বিহারী বসু, যিনি ছিলেন বীরভূমের কৃষি পরিদর্শক, তাঁকে গুরুদেব শ্রীনিকেতনে মাসে 7 দিন আনার বন্দোবস্ত করেছিলেন, যাতে উন্নততর বিজ্ঞানভিত্তিক কৃষির প্রচলন করা যায় এদেশে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।